অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2। কিন্তু তোমরা কি জানো কোনো কোনো মৌলের যোজনী সবসময় একই থাকে না। কখনো কখনো তা ব্যবহৃত হয়, আবার কখনো কখনো তা অদৃশ্য থাকে, অর্থাৎ লুকায়িত থাকে। ঠিকই শুনেছ, লুকায়িত থাকে। আজকে আমি তোমাদের সাথে সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনীর রহস্য নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি সোহান, এমএসসি বায়োকেমিস্ট্রি। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করো না প্লিজ। সক্রিয় এবং সুপ্ত যোজনী বোঝার আগে একটা বিষয় তোমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত, সেটা হলো পরিবর্তনশীল যোজনী। তো চলো আগে আমরা দেখি পরিবর্তনশীল যোজনীটা কি। কোনো কোনো মৌলের যৌগ গঠনের সময় অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন যোজতা ব্যবহৃত হয়। ওই যোজতাগুলোকে পরিবর্তনশীল যোজতা বলে। যেমন কার্বনের যোজনী হলো 2 ও 4, আয়রনের যোজনী হচ্ছে 2 ও 3, কপারের যোজনী হচ্ছে 1 ও 2, সালফারের যোজনী হচ্ছে 2, 4 ও 6। এখানে একটা বিষয় মনে রেখো যে এখানে সালফারের যোজনী 2, 4 ও 6, এর মধ্যে সবচেয়ে বড় যে যোজনীটা সেটা হচ্ছে 6, এইটা হলো সর্বোচ্চ যোজনী। আর সবচেয়ে ছোট যে যোজনীটা সেটা হচ্ছে 2, এটা হলো সর্বনিম্ন যোজনী। আবার ঠিক একইভাবে কার্বনের সর্বনিম্ন যোজনী 2, সর্বোচ্চ যোজনী 4, আয়রনের সর্বনিম্ন যোজনী 2, সর্বোচ্চ যোজনী 3, কপারের সর্বনিম্ন যোজনী 1, সর্বোচ্চ যোজনী 2। এবার আমরা আসলে দেখি সক্রিয় যোজনীটা কি। দেখো, কোন যৌগে মৌলের যে যোজনীটা কার্যকরী থাকে তাকে ওই যৌগে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। সুপ্ত যোজনী হলো কোন যৌগে মৌলের ব্যবহৃত বা কার্যকরী যোজনী। কোন যৌগে মৌলের যে যোজনীটা কার্যকরী অবস্থায় থাকে এবং ওই মৌলের যে সর্বোচ্চ যোজনী আছে, এই সর্বোচ্চ যোজনী এবং কার্যকরী যোজনীর পার্থক্যকে ওই যৌগে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। চলো আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করি। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে যে সকল মৌলের একাধিক যোজনী রয়েছে তাদের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন কার্বন একটি পরিবর্তনশীল যোজতা বিশিষ্ট মৌল, এর যোজনী হচ্ছে 2 ও 4। আয়রন একটি পরিবর্তনশীল যোজতা বিশিষ্ট মৌল, এর যোজনী হচ্ছে 2 ও 3। সালফার একটি পরিবর্তনশীল যোজতা বিশিষ্ট মৌল, এর যোজনী হচ্ছে 2, 4 ও 6। এবার আসলে দেখো, কার্বন ডাই অক্সাইড গঠনের সময় কার্বনের যোজনী 4, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডে কার্বনের 4 যোজনীটা ব্যবহৃত হয়েছে। আর সংজ্ঞা অনুযায়ী কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং কোন যৌগে ওই মৌলের ব্যবহৃত যোজনীর পার্থক্যকে ওই যৌগে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। দেখো, আয়রন 2 ক্লোরাইড বা ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী ব্যবহৃত হয়েছে 2, কিন্তু আমরা দেখছি আয়রনের সর্বোচ্চ যোজনী 3। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী 3 এবং ফেরাস ক্লোরাইড বা আয়রন 2 ক্লোরাইডে ব্যবহৃত আয়রনের সক্রিয় যোজনী 2, এই দুইয়ের পার্থক্য হলো 3 বিয়োগ 2 সমান 1। তাহলে আয়রন 2 ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী 1। অনুরূপভাবে আয়রন 3 ক্লোরাইডের ক্ষেত্রে দেখবা আয়রনের সক্রিয় যোজনী 3 বিয়োগ 3 সমান 0। ঠিক একইভাবে দেখো, হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজনী 2 ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডে সালফারের সক্রিয় যোজনী 2। আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী 6, তো সালফারের সর্বোচ্চ যোজনী 6 এবং হাইড্রোজেন সালফাইডে সালফারের ব্যবহৃত যোজনী 2, এই দুইয়ের পার্থক্য হলো 6 বিয়োগ 2 সমান 4, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডে সালফারের সুপ্ত যোজনী 4।
ঠিক একইভাবে সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী 4 এবং সালফার ডাই অক্সাইডে সালফারের সক্রিয় যোজনী 4। আমরা জানি সালফারের সক্রিয় সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, তো 6 এবং সালফার ডাই অক্সাইডে সালফারের ব্যবহৃত যোজনী 4, এই দুইয়ের পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 2। আবার সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী দেখো 6, আবার সালফার ট্রাইঅক্সাইডের সালফারের সক্রিয় যোজনী 6 এবং সালফারের সর্বোচ্চ যোজনী 6, এই দুইয়ের পার্থক্য হচ্ছে 0, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 0। আমার মনে হয় আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। তোমরা জানলে যে কিছু কিছু মৌল অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন যোজ্যতা প্রদর্শন করে, এদের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী এবং ওই মৌলটাকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল। এখন ভাবো তো কেন পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন যোজ্যতা দেখায়? এর উত্তর হচ্ছে মূলত স্থিতিশীলতা অর্জনই পরিবর্তনশীল যোজ্যতা দেখানোর মূল কারণ। আসো দেখি উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করি। কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, এর বিন্যাস হচ্ছে 2 4। এটাকে যদি আমরা অরবিটাল অনুযায়ী সাজাই তাহলে 1s2 2s2 2p2। এটাকে যদি আরো বিস্তৃত করি তাহলে দেখা যায় কার্বনের যোজ্যতা স্তর হচ্ছে এইটা, যোজ্যতা স্তরে 2s অরবিটালটা স্থিতিশীল রয়েছে, কিন্তু p অরবিটালে দেখো p অরবিটালের তিনটা অরবিটাল আছে, px py pz। px এবং py অরবিটালে একটি করে ইলেকট্রন রয়েছে, z অরবিটালে ইলেকট্রন নাই। অর্থাৎ এই অবস্থায় কার্বনের যোজ্যতা স্তরে 2টা বেজোড় ইলেকট্রন রয়েছে, এই কারণে কার্বনের যোজনী 2। এই সময় কার্বন যৌগ গঠন করলে তার সেই যৌগে কার্বনের সক্রিয় যোজনী হয় 2, যেমন কার্বন মনোক্সাইড। কার্বন যখন উত্তেজিত হয় তখন সে তার যোজ্যতা স্তরের 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2pz অরবিটালে সরবরাহ করে। দেখো এই ইলেকট্রনটা এখানে চলে গিয়েছে, অর্থাৎ এখন যোজ্যতা স্তরে বেজোড় ইলেকট্রন রয়েছে 4টি। এই অবস্থায় যৌগ গঠন করলে কার্বনের সক্রিয় যোজনী হবে হচ্ছে 4, যেমন কার্বন মনোক্সাইডে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 4। অনুরূপভাবে সালফার দেখো, সালফারের ইলেকট্রন সংখ্যা 16, এর বিন্যাস হচ্ছে 2 8 6। আমরা এর যোজ্যতা স্তরটা দেখি, এর যোজ্যতা স্তর হচ্ছে এটা। এই যোজ্যতা স্তরে দেখো 2টা বেজোড় ইলেকট্রন রয়েছে, আর যোজ্যতা স্তরে বেজোড় ইলেকট্রনের সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। যেহেতু 2টা বেজোড় ইলেকট্রন রয়েছে এই জন্য সালফারের যোজনী 2। যৌগ গঠন করার সময় সালফার এই দুই যোজনী ব্যবহার করতে পারে, যেমন হাইড্রোজেন সালফাইডে সালফারের সক্রিয় যোজনী 2। লক্ষ্য করো যোজ্যতা স্তর থেকে 2px এক অরবিটালটা 2টা ইলেকট্রন ছিল, সে একটা ইলেকট্রন তার 3dxy অরবিটালে সরবরাহ করলো। এই অবস্থায় যোজ্যতা স্তরে বেজোড় ইলেকট্রন হয়ে গেল 4টি, 1টা 2টা 3টা 4টা। এখন এই অবস্থায় সালফার যখন যৌগ গঠন করে তখন তার 4টা ইলেকট্রন যৌগ গঠনে অংশ নেয়, সেই ক্ষেত্রে সালফারের যোজনী হয়ে যায় 4, যেমন সালফার ডাই অক্সাইডে সালফারের সক্রিয় যোজনী 4। ঠিক একইভাবে আরো উত্তেজিত অবস্থায় সালফার তার যোজ্যতা স্তরের 3s অরবিটাল থেকে আরেকটা ইলেকট্রন 3dyz অরবিটালে সরবরাহ করে। লক্ষ্য করে দেখো এখন সালফারের যোজ্যতা স্তরে বেজোড় ইলেকট্রন হয়ে গেছে 6টি। এই অবস্থায় যৌগ গঠন করার সময় সালফার তার যোজনী 6 ব্যবহার করে। দেখো সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী 6। চলো এবার একটু অবস্থান্তর মৌলের ক্ষেত্রে দেখি কি ঘটে। লক্ষ্য করো আয়রনের ইলেকট্রন সংখ্যা 26, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এবং 4s2। আয়রন যৌগ গঠনের সময় যখন তার সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে তখন এর যোজনী হয় 2, আর তখন এর ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d6। দেখো এই অরবিটালটা নেই, অর্থাৎ এই ক্ষেত্রে আয়রনের যোজনী হয় 2, যেমন FeCl2 এ আয়রনের যোজনী 2। আবার আয়রন যখন আরো উত্তেজিত হয় তখন আয়রন
তার 3d অরবিটাল থেকে অর্থাৎ এই অরবিটাল থেকে আরো একটা ইলেকট্রন ত্যাগ করার সুযোগ তৈরি করে নিয়ে তখন তার সেই অরবিটাল ইলেকট্রন সংখ্যা হয় 5। দেখো আয়রন 3+ আয়নটা কিভাবে তৈরি হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 অর্থাৎ এখানে 3d তে এখন 5টা ইলেকট্রন। এই অবস্থায় 3টা ইলেকট্রন ত্যাগ করার কারণে আয়রনের যোজ্যতা হয় 3। যখন সে যৌগ গঠন করে তখন কোন যৌগে আয়রনের সক্রিয় যোজ্যতা হয় 3, যেমন FeCl3 যৌগে আয়রনের সক্রিয় যোজনী 3। কপারের ক্ষেত্রে দেখো কপারের ইলেকট্রন সংখ্যা 29। এর ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করলে খেয়াল করবা এর সর্বশেষ কক্ষপথগুলোর দিকে তাকাও, এখানে 3d10 এবং 4s1 অরবিটাল রয়েছে। 4s1 অরবিটাল থেকে যখন একটা ইলেকট্রন কপার ত্যাগ করে তখন কপারের যোজনী হয় 1। কোন যৌগ গঠন করার সময় তখন কপার 1 যোজতা ব্যবহার করে, যেমন কপার 1 অক্সাইড। এক্ষেত্রে কপারের সক্রিয় যোজনী 1। আবার কপার অনেক সময় উত্তেজিত হলে 3d10 অরবিটাল থেকে আরো একটা ইলেকট্রন ত্যাগ করে তখন 3d অরবিটাল ইলেকট্রন সংখ্যা হয় 9টি। এই অবস্থায় কপার যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়নে পরিণত হয় তখন কপারের যোজনী হয় 2। এই যোজনী 2 ব্যবহার করে যখন যৌগ গঠন করে সেই যৌগে কপারের সক্রিয় যোজনী থাকে 2, যেমন কপার 2 ক্লোরাইডে কপারের সক্রিয় যোজনী 2। আশা করছি আমি তোমাদের কাছে আজকে পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং পরিবর্তনশীল যোজ্যতা কেন সৃষ্টি হয় এই বিষয়গুলোকে পরিষ্কার করতে পেরেছি।